নিউজুয়াল টাটার বিরুদ্ধে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মজুমদার জুয়েল। দিনে বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন ইকোনমিক টাইমসের সম্পাদক শওকত মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডক্টর শফিউল আলম ভূঁইয়া এবং শ্যামলীর 250 শয্যা বিশিষ্ট টিবি হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার আয়েশা আক্তার। তিনজনকে স্বাগত জানাই আজকে সংবাদ সম্প্রসারণে। কারণ আয়েশা আক্তার, আপনাকে দিয়ে শুরু করি। আজকে পররাষ্ট্রমন্ত্রী যেটি বললেন যে আমাদের টিকা সংরক্ষণের সংকট, কিন্তু বিএসএমইউর সাবেক অধ্যাপক তিনি আজকে একটা অনুষ্ঠানে যে তথ্য দিলেন তাতে 4.5 কোটির মতো টিকা আমরা রাখতে পারি। সেটি এই সংকটের কথাটা তিনি কেন বললেন, আর আপনার কোনো ধারণা আছে কি? জি, ধন্যবাদ। আপনারা জানেন যে ফাইজারের যে টিকাটা সেটা আসলে স্পেশাল একটা ফ্রিজে রাখতে হয়, যার কারণে কিন্তু ঢাকার বাইরে দেওয়া হচ্ছে না। এবং কোল্ড চেইনটা মেনটেন করা অবশ্যই হলো যে এসেনশিয়াল দেখে কিন্তু টিকার এই কথাটা বলা হয়েছে। আমরা যেমন এখন মডার্না দিচ্ছি, তারপর সিনোফার্ম, এটা আপনার নর্মাল তাপমাত্রা কিন্তু রাখতে পারছি। কিন্তু ফাইজারটা ডিপ ফ্রিজ থেকে নামার পরে তারপরে হলো আপনার হলো যে সেটাকে ডাইলুটেড মিশাতে হয়। মডার্নার ক্ষেত্রে কিন্তু কিছুক্ষণ আমরা বাইরে 10 থেকে 15 মিনিট রেখে দিচ্ছি, যখন এটা একটা তাপমাত্রা আসে তারপর দেওয়া হচ্ছে। এগুলো মেনটেন করে কিন্তু আমরা দিচ্ছি, সে কারণে কথাটা বলা। এই সবকিছু বিবেচনায় রেখে কিন্তু আমরা যারা কাজ করছি বিভিন্ন ব্যবস্থাপনার মধ্যে আছে, ভ্যাকসিন যারা কাজ করছি, বিপিআই যারা ভ্যাকসিন দিচ্ছে, সবকিছু মিলে কিন্তু আমরা কোল্ড চেইনটা মেনটেন করে টিকাটা দিচ্ছি এবং সে ব্যাপারে কিন্তু নিশ্চয়তা দিচ্ছি যে যে টিকাটা দেওয়া হোক না কেন সেটা সবকিছু ব্যবস্থাপনা করে এবং নিশ্চিত হয়ে কিন্তু আমরা যাকে ভ্যাকসিনেট করছি তাকে সবকিছু মেনটেন করে দিচ্ছি। অনেক হয়তো আতঙ্কিত হচ্ছে, ভয় পাচ্ছে যে আমাকে ঠিক মতো ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে না বা ভুলভাবে দেওয়া হচ্ছে, এরকম কিছু কিছু আতঙ্ক থাকছে। কিন্তু তাদের উদ্দেশ্যে বলা যে আপনারা আতঙ্কিত হবেন না, সরকার কিন্তু আপনাদেরকে একদম ঠিক মতো কোল্ড চেইন মেনটেন করে ভালোভাবে ভ্যাকসিনটা দিচ্ছে। আপনারা শুধু যেটা দরকার স্বাস্থ্যবিধি মেনে চলা সেটুকু করুন, বাকিটুকু সরকার আপনাদের জন্য। ভ্যাকসিন তো জানেনই যে আসছে, এবং হলো যে মাননীয় প্রধানমন্ত্রী নিজে বলেছেন যে পর্যায়ক্রমে কিন্তু সবাইকে ভ্যাকসিন দিতে হবে। আপনারা জানেন যে আগে 35 ছিল বয়স, এখন 30 করা হয়েছে। আস্তে আস্তে কিন্তু ভ্যাকসিন আমরা পাচ্ছি, ভ্যাকসিন দিচ্ছি। মানুষ শুধু স্বাস্থ্যবিধি মেনে চলবে, সেটা হলো যে জনগণের যেটা কাজ সেটা করবে। বাকিটুকু কিন্তু সরকার যা করা করে যাচ্ছি, আমরা আমাদের মধ্যে করে কাজ করে যাচ্ছি এবং জনগণকে কিন্তু একদম সঠিকভাবে আমরা যা যা দিয়ে যাচ্ছি। জি, ডাক্তার আয়েশা, একটা জিনিস একটু পরিষ্কার করবে যে যেটা বলা হচ্ছে যে 35 পর্যন্ত ছিল রেজিস্ট্রেশন, এটা কি মোটামুটি যথেষ্ট পরিমাণ হয়ে গেছে বলে সরকার মনে করছে বলেই 30-এর মধ্যে নামিয়ে আনা হয়েছে, নাকি তেমন একটা সাড়া পাচ্ছে না বলে 30-এর মধ্যে নামানো হয়েছে? না না, সেই জন্য না, যেহেতু ভ্যাকসিন এখন পাওয়া যাচ্ছে। আপনারা জানেন যে আজকে মানে আসছে কিছু ভ্যাকসিন, এর মধ্যে পরশুদিন এসেছে, এর ভিতরে কিন্তু ভ্যাকসিন আমরা পাচ্ছি, সেই জন্য কিন্তু পর্যায়ক্রমে খুলে দেওয়া হচ্ছে আস্তে আস্তে। এবার মাননীয় প্রধানমন্ত্রী আপনারা জানেন যে অলরেডি বলেছে যে পর্যায়ক্রমে কিন্তু আস্তে আস্তে সবাইকে দেওয়া হবে। আতঙ্কিত হওয়ার কিছু নেই, অস্থিরতার কিছু নেই, পর্যায়ক্রমে সবাই পাবে। যখন আমরা অ্যাভেলেবল পাবো তখনই তো আস্তে আস্তে করে এই বয়স সীমাটা খুলে দিব, আস্তে আস্তে করে দেওয়া হবে সবাইকে। সেটা তো আমাদের অ্যাভেলেবিলিটির উপর নির্ভর করে যে আমরা পাচ্ছি কতটুকু, তারপরে তো আমরা দিব, সে অনুযায়ী খুলে দেওয়া। এবং মানুষের কিন্তু আগ্রহ অনেক। আপনারা জানেন যে এই যে 35 খুলে দেওয়ার পর যারা 35 নিচে, তাদের কিন্তু অনেক আগ্রহ। আমাদের কাছে সবসময় বলছে যে কেন 35 নিচে খুলছে না, আমরা দিতে যাচ্ছি। মানে দেওয়ার আগ্রহটা কিন্তু মানুষের মধ্যে অনেক, আগের মতো সে আতঙ্কটা কিন্তু মানুষের মধ্যে নাই। জি, শওকত মাহমুদ, আপনার কাছ থেকে একটু শুনতে চাই। দেখুন, করোনা পরিস্থিতি দিনকে দিন অবনতির দিকে যাচ্ছে। আজকেও সর্বোচ্চ মৃত্যুর পরিসংখ্যান আমরা দেখতে পেলাম। অন্যদিকে মানুষ ছুটছে, ঢাকা শহর ছেড়ে পালাচ্ছে, এবং সেখানে মানুষের গতিবিধি নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমি বলবো যে প্রশাসন এক ধরনের ছাড়ি দিয়েছে। যেটুকু বিধিনিষেধ আছে, স্বাস্থ্য সংক্রান্ত বিধিনিষেধ না মেনে মানুষ ছুটছে, এবং সব জায়গায় আমাদের একটা অসহায় একটা প্রতীক্ষার মতো যে আজকে কত মারা যাবে, কতটা এফেক্টেড হবে, আমাদের জন্য কিছু করণীয়। এবং সরকারের হাতে টিকা আসতে শুরু করেছে, একটা ভালো খবর। টিকা সংগ্রহের জন্য মাঝখানে একটা বড় ধরনের একটা গ্যাপ তৈরি হয়ে গিয়েছিল। টিকা আসছে এবং টিকা রাখার সমস্যার কথা বলা হচ্ছে, কিন্তু ঢাকা শহরে শুধু সেই সব টিকা দেওয়া হচ্ছে যেগুলো স্টোরেজ ক্যাপাসিটি মাথায় রেখে, যেগুলোতে গুণাগুণ বজায় থাকে সেভাবে। তো আমার মনে হয় যে স্টোরেজ ফ্যাসিলিটি বাড়ানোর ক্ষেত্রে এটা চিন্তা করা উচিত, কারণ এটা এই সমস্যাটা হঠাৎ করে এই বছরই চলে যাবে না বা আগামী বছর চলে যাবে না, এটা সবসময় আসবে এবং টিকা নিতে হবে। তো টিকা উৎপাদন এবং টিকা স্টোরেজের ব্যাপারে সরকারের ফ্যাসিলিটি করে দিতে হবে। আর সেকেন্ডলি আমার মনে হয় যে এই করোনার ক্ষেত্রে আমরা যেটা এই পর্যন্ত দেখেছি, এবারের এই ঢেউয়ে আমরা কোনো সোশ্যাল ভ্যাকসিন পাই, যে সামাজিক প্রণোদনা যেটা
শিল্প কলকারখানার মালিকদের ক্ষেত্রে দেওয়া হচ্ছে, কিন্তু সরাসরি যে যাদেরকে সোশ্যাল ভ্যাকসিন প্রয়োজন, সামাজিক ভ্যাকসিন বা খাদ্য সহায়তা, সেই খাদ্য সহায়তাটা সেটা নেই। তো এটা আমার মনে হয় যে ঈদের পরের থেকে যেই লকডাউন শুরু হবে সেই ক্ষেত্রে সরকার একটা বিশেষ বিবেচনা নিতে পারে, এবং কোরবানির হাট থেকে আমাদের নজর রাখা প্রয়োজন যেখান থেকে এটার কাছে সংক্রমণ আরো বেশি বিস্তৃত না হয়। কারণ মানুষ, আমি দেখেছি যে কোরবানির হাটে গিয়ে, গরুর হাটে গিয়ে তারা কিন্তু এই বিধিনিষেধ তোয়াক্কা করছে না। জি, একদিকে মানুষ তোয়াক্কা করছে না, অন্যদিকে প্রশাসনের ক্ষেত্রেও একটা এক ধরনের অসহায়তা, যে তাদের কিছু করার জি, নেই। ওই জায়গাটা আমরা একটু আসবো আবার শওকত মাহমুদ। আমরা একটু টিকার এই ভ্যাকসিনের বিষয়টা নিয়ে শেষ করে তারপরে এই আলোচনায় আসছি। আমি একটু অধ্যাপক শফিউল আলম ভূঁইয়া আপনার কাছে আসছি, যে টিকা আমরা পাচ্ছি, যেটি আয়েশা আক্তার বললেন যে ভালো কথা, টিকা আসছে। আজকেও 30 লাখ ডোজ টিকা, মডার্না টিকা আসবে কিছুক্ষণের মধ্যে, 9:30টার দিকে সম্ভবত এসে পৌঁছাবে, এবং ক্রমে আমরা পাচ্ছি। কিন্তু যেটি শওকত মাহমুদ বললেন যে আমাদের সংরক্ষণের সক্ষমতা একটু বাড়ানো দরকার, কারণ পররাষ্ট্রমন্ত্রী বললেন যে সংরক্ষণ করার মতো ক্ষমতা আমাদের খুব একটা নেই। মজুমদার জুয়েল, আপনার যদি মনে থেকে থাকে, আপনার এই শোতেই কিন্তু অনেকে আশঙ্কা প্রকাশ করেছিলেন যে আমরা টিকা পাবো কিনা। আমি কিন্তু জোর দিয়েই বলেছিলাম, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্বে আছেন, আমাদের টিকা প্রাপ্তিতে কোনো সমস্যা হবে না। সেটারই একটা প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। এখন কিন্তু টিকা আসছে, এবং যেটা সংরক্ষণের যেটা সমস্যা, যেটা এর আগে আমাদের হাসপাতালের পরিচালক যিনি বলছিলেন যে ফাইজারের টিকার ক্ষেত্রে একটা বিশেষ ধরনের প্রিজার্ভেশন দরকার হয়, -70 ডিগ্রি টেম্পারেচারে যেহেতু এই টিকাটা রাখতে হয়। তো সেইটার সক্ষমতা বাংলাদেশে নাই, বা খুব সীমিত আকারে আছে ঢাকা শহরে। সেই কারণে কিন্তু সরকার প্রথম থেকে চেষ্টা করছিল যে অ্যাস্ট্রাজেনিকার টিকাটা যদি পাওয়া যায়, কারণ অ্যাস্ট্রাজেনিকার টিকাটা আমাদের তাপমাত্রার সাথে সাযুজ্য রেখে এটা মানুষকে দেয়া যাবে। তো সেই কারণে সরকার কিন্তু অ্যাস্ট্রাজেনিকার টিকার দিকে নজর দিয়েছিল। পরে WHO অনুমোদন পাওয়ার পরে চায়নার যে সিনোফার্ম, সেইটার টিকার ব্যাপারে সরকার আগ্রহ দেখিয়েছে। সরকার স্পুটনিক ভি এর ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে, সেটাও হয়তো আসবে। সরকার মডার্নার ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে। এখন কোভ্যাক্স থেকে আমরা ফাইজার মডার্না দুটোই পাচ্ছি। তো সেক্ষেত্রে অবশ্যই সক্ষমতা সরকার বাড়ানোর চেষ্টা করছে বা করবে, কারণ যে সক্ষমতা বাড়াতে হবে সেগুলো কিন্তু রাতারাতি চাইলেই সরকার বাড়াতে পারবে না। একটা লম্বা সময় ধরে এটা পরিকল্পনাটা করতে হবে, এবং সরকারের কিন্তু বাংলাদেশের টিকা তৈরি করার ব্যাপারেও কিন্তু উদ্যোগ আছে। সরকার সক্রিয়ভাবেই বিবেচনা করছে, কারণ আপনি জানেন যে ভ্যাকসিন ন্যাশনালিজমের কারণে কোনো দেশ কিন্তু টিকা উৎপাদনের বিষয়টা অন্য জায়গায় ছেড়ে দেওয়ার ক্ষেত্রে অনেক গড়িমসি করছে। তো এখানে অনেক ধরনের ব্যবসায়িক এবং কূটনৈতিক স্বার্থ জড়িত। সেই বিষয়গুলোকে মাথায় নিয়ে আমরা যদি বিবেচনা করি, তাহলে সরকারের কিন্তু টিকা কার্যক্রমের ব্যাপারে আমাদের সন্তোষ প্রকাশ করতে হবে। সরকারকে সাধুবাদ জানাতে হবে যে বাংলাদেশের মতো একটা দেশে যে মানুষ টিকা পাচ্ছে, এবং অনেক আগে থেকেই আমরা টিকা প্রাপ্ত হয়েছি। তো সেইটা একটা দিক। আরেকটা দিক হলো যে এখন কিন্তু যে সোশ্যাল ভ্যাকসিন যেটা বলা হলো, সেটাও কিন্তু পর্যাপ্ত পরিমাণে আছে। কারণ আপনি যদি 333 নম্বরে ফোন করেন, আপনার বাড়িতে কিন্তু খাদ্য সাহায্য চলে যাচ্ছে। এবং সরকার কিছুদিন আগে কিন্তু 32 কোটি টাকার যে প্রণোদনা প্যাকেজ, সেটা ঘোষণা করেছে। সেইখানে কিন্তু এই দরিদ্রদের জন্য খাদ্য সহায়তা এবং গ্রামাঞ্চলে কর্মসৃজনের কর্মসূচি, তারপরে ওএমএস এর চাল বিক্রি করা, একটা কম্প্রিহেন্সিভ পরিকল্পনা কিন্তু হাতে নেওয়া হয়েছে। তো আমরা সরকারকে যেই জায়গাগুলোতে সমস্যা হচ্ছে এত বড় কর্মযজ্ঞ পরিচালনা করার ক্ষেত্রে, সেই সমস্যাগুলো আমরা ধরিয়ে দিতে পারি বা ধরিয়ে দিতে চাই। তবে আমরা যদি সরকারকে আপনার প্রশংসা না করি, তার যে জায়গায় সে প্রশংসার দাবিদার, সেটা যদি না করি, তাহলে কিন্তু সরকারও কিন্তু উৎসাহ পাবে না। তো আমরা চাই যে এই টিকাদান কর্মসূচিগুলো ভালোভাবে সম্পন্ন হোক। তবে যেটা আমাদের হাসপাতালের পরিচালক বলছিলেন যে সরকার তার কাজটা করছে, মানুষ কি তার কাজটা করছে কিনা, আপনি আমাদের কাজটা করছি কিনা, কারণ হচ্ছে যে আমরা কি মাস্ক পরছি কিনা, আমরা স্বাস্থ্যবিধি মানছি কিনা, যে সেটা হচ্ছে এটি কিন্তু প্রত্যেকের আমাদের নিজেদেরকে প্রশ্ন করা দরকার সরকারের দিকে আঙ্গুল তোলার আগে। জি, ডাক্তার আয়েশা আক্তার, আমি আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাই। সেটা হচ্ছে যেটি বলা হচ্ছিল যে কঠোর বিধিনিষেধ আমরা 2 সপ্তাহের পার করলাম, তারপরে একটা সুফল পাওয়ার একটা আশা মোটামুটি বিশেষজ্ঞরা করেছিলেন, কিন্তু সুফল কি পাওয়া যাচ্ছে? বিধিনিষেধ আবার একটু শৈথিল্য করার পরে বেশ কয়েকদিন চলে গেল, কিন্তু আজকেও মৃত্যুর সংখ্যা, রেকর্ড শনাক্তের সংখ্যা 13,000-এর উপরে। আপনি কি বলবেন? আচ্ছা,
এখন তো আমার আসলে লকডাউনটা শিথিল করা হয়েছে, কারণ সেটা তো জানেন বাংলাদেশে আর্থসামাজিক প্রেক্ষাপট চিন্তা করে জীবন জীবিকার তাগিদে লকডাউনের সুফল কিন্তু আমরা এর আগে অনেকবার পেয়েছি, আপনারা জানেন। যখন সংখ্যাটা অনেক বেশি ছিল, লকডাউন দেওয়ার ফলে কিন্তু সংখ্যাটা কমে এসেছে। সফলতা পেতে কিন্তু একটু সময় লাগবে, কারণ কমতে কিন্তু 14 থেকে 15 দিন সময় লাগবে। এখন এই যে শিথিলতা করা হয়েছে মানুষের জীবন জীবিকার তাগিদে, এটা যখন জনগণ সেই জিনিসটা মাথায় রেখে নিবে যে সরকার কাজটা করেছে তার জীবিকার তাগিদে, এটা যদি ভালোভাবে নিয়ে সে যখন বাইরে বের হচ্ছে জীবিকার তাগিদে, তখন যদি সে স্বাস্থ্যবিধি মেনে চলে, মাস্কটা পরে সামাজিক দূরত্ব মেনটেন করে চলে, তাহলে কিন্তু সম্ভব আসলে এই সংক্রমণটা মানে কমের দিকে থাকা। আদারওয়াইজ কিন্তু এটা কমের দিকে থাকবে না। মানুষ যদি এভাবে যা ইচ্ছা মতো চলাচল করে এবং এটাকে যদি তার জীবিকার তাগিদে এবং ভালোর জন্য না নিয়ে সে যদি মনে করে আমাকে এখন শিথিলতা করেছে আমি ইচ্ছা মতো চলবো, তাহলে কিন্তু সংক্রমণটা বাড়বে। কারণ আগে নিজের সুরক্ষা নিজের কাছে, নিজেকে ভালোবাসতে হবে, পরিবারকে ভালোবাসতে হবে, তারপরে কিন্তু দেশের প্রায় সব মানুষই কিন্তু আস্তে আস্তে করে এভাবে কিন্তু সংক্রমণটা কমতে থাকবে। এই জন্য সবারই উচিত আসলে এই যে লকডাউন যে শিথিল করেছে সেটা জীবন জীবিকার তাগিদে সরকারের ভালো উদ্যোগটাকে ভালোভাবে নিয়ে ভালোভাবে থাকা, তবে কিন্তু সম্ভব। এই সামনের দিকে যখন আবার লকডাউন দিবে তখন কিন্তু সংখ্যাটা কমে আসবে, তখনই যখন মানুষ স্বাস্থ্যবিধি মেনে চলবে। ভ্যাকসিনেশন প্রোগ্রাম তো আমাদের চলছে, জি। এটা চলবে, এটা তো আমাদেরকে সুরক্ষা দিবে, কিন্তু মেন সুরক্ষা দিবে স্বাস্থ্যবিধি মেনে চলা। এটাকে কিন্তু অবশ্যই ইনশিওর করতে হবে। আমরা যে সেবাটা দিচ্ছি, আমরা সবসময় যে জনগণের পাশে আছি, সেটুকু তাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা স্বাস্থ্যবিধিটা মেনে চলি, বাকি সরকার তো আমাদের সাথে আছে সবসময়। এটাকে মেনে চললেই সংক্রমণটা আসলে কমা সম্ভব, তাছাড়া কিন্তু সংক্রমণটা আসলে কমবে না। শওকত মাহমুদ, যেখানে আমি আটকে ছিলাম আর করে আসলে বিরতিতে যাওয়ার আগে, যে এই যে লকডাউন বলে না, বিধিনিষেধ শিথিল হলো এবং গরুর হাট বসেছে ঢাকা শহরে, এবং সবগুলো হাটে আপনি দেখতে পাচ্ছেন, আমরা খবর দিচ্ছি, অন্যান্য পত্রপত্রিকা টেলিভিশনে খবর দিচ্ছে, কোথাও স্বাস্থ্যবিধি মানানোর কোনো রকম বালাই নেই। মানে প্রশাসন চেষ্টা করছে কোনো না কোনোভাবে, বাজার কর্তৃপক্ষ চেষ্টা করছে, কিন্তু মানুষের মধ্যে সচেতনতা নেই। তাহলে তাদেরকে মানাবেন কি করে? সেটা তো একটা সাধারণ আমাদের একটা উদ্বেগ রয়েছেই। এইভাবে কোরবানির হাটে যেভাবে মানুষ জমছে, মানুষ পশু কিনছে এবং মেলামেশা করছে, এতে করে আমাদের একটা আতঙ্ক আছে। তো পাশাপাশি আমার প্রশ্ন হচ্ছে যে এই গভর্নমেন্ট প্রথমবার যেরকম করেছিল যে কন্টাক্ট ট্রেসিং এর ব্যাপারে, যাদের করোনা হয়েছে তারা কিভাবে আক্রান্তটা হয়েছে, এই বিষয়গুলোর ক্ষেত্রে যে ধরনের গবেষণা প্রয়োজন সেই গবেষণাটা কিন্তু হচ্ছে না। আমরা অনুমান করছি যে এখান থেকে হওয়ার আশঙ্কা আছে, এবং এই আশঙ্কা হয়তো সত্য, কিন্তু সর্বাংশে সত্য না। কন্টাক্ট ট্রেসিং এর বিষয়ে আমার মনে হয় যে স্বাস্থ্য অধিদপ্তর আগের মতো সেভাবে আপনারা এটা করছেন। তো এটা আমাদের জন্য একটা উদ্বেগের বিষয়, কারণ এই যে এখন যারা আক্রান্ত হচ্ছে তারা নিশ্চয়ই এটা বেশ কিছুদিন আগের, বা আমি বলবো কয়েকদিনের মধ্যে আক্রান্ত হয়েছে। এটা কিভাবে আক্রান্ত হলো সেটাও একটা দেখার বিষয় আছে, সেই জায়গাটা আমরা এড়িয়ে যাচ্ছি। আর আরেকটি প্রশ্ন আমি বলছি যে টিকার ক্ষেত্রে সরকার চেষ্টা করেছে বটে, কিন্তু টিকার ক্ষেত্রে আপনার একটা জিনিস দেখবেন যে আন্তর্জাতিক পর্যায়ে টিকা নিয়ে পরাশক্তিগুলোর মধ্যে যে ধরনের একটা প্রতিযোগিতামূলক কূটনীতির সৃষ্টি হয়েছে, সেটারও কিন্তু বাংলাদেশ সেটার সুফল পাচ্ছে এইভাবে যে বাংলাদেশকে বলতে হচ্ছে না। যেমন পশ্চিমা শক্তিগুলোর কাছ থেকে কোভ্যাক্সের আওতায় যে টিকাগুলো আসছে, সেই টিকাগুলো আমি মনে করি, আমি যতদূর জানি যেগুলো কিনতে হচ্ছে না, এগুলো তারা দান করছে। অন্যদিকে চীনের সঙ্গে বাংলাদেশ একটা জোটে গেছে বলে আমি এটি ফেসবুকের মাধ্যমে জেনেছি। এটা সরকারের তরফ থেকে সেভাবে বলা হবে দারিদ্র দূরীকরণ জোট, এবং চীন বলছে যে এই দক্ষিণ এশিয়ার এই দেশগুলোর সঙ্গে এই জোটের মধ্যে যারা আসবে তাদেরকে টিকার সরবরাহ দেওয়া হবে। চীন থেকে আমরা কিনছি, আমরা মানে কিন্তু বাকি আপনি কি কোয়াডের কথা বলছেন? কোয়াডে কিন্তু বাংলাদেশ এখনো যুক্ত হয়নি। কোয়াড না, বাংলাদেশ যুক্ত হওয়ার কোনো ঘোষণা দেয়নি এখন পর্যন্ত। আমি বলছি যে চীনের কাছ থেকে কিন্তু কেনা হচ্ছে সিনোফার্মের টিকা ম্যাক্সিমাম। কেনা হচ্ছে এবং চীন সরবরাহের নিশ্চয়তা দিচ্ছে। অন্যদিকে পশ্চিমা শক্তিগুলো তারা নিজে থেকে অ্যানাউন্স করেছে যে তারা দরিদ্র দেশগুলোর জন্য টিকা সরবরাহ করবে, তারা এটা তার হিসাবেই দেবে, যেটা আমরা ন্যাটো সম্মেলনের পরে আপনি দেখেছি। এবং যুক্তরাষ্ট্র টিকা পাঠিয়ে দিচ্ছে। এখানে টিকার সংগ্রহের জন্য কূটনীতির চাইতেও, মানে আমাদের দেশীয় কূটনীতির চাইতেও বড় বিষয় হচ্ছে যে তাদের যে চীন বেশি দিয়ে দিল না আমেরিকা বেশি দিয়ে দিল, এর একটা প্রতিযোগিতা আছে। এবং একই সঙ্গে ভারতের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা সময় মতো আরো টিকা সরবরাহ করবে। তো এই বিষয়গুলো আমাদের মাথায় রাখা প্রয়োজন। তো আমরা যে পরিমাণে টিকা আমাদের প্রয়োজন সেই পরিমাণের সংখ্যার টিকা কিন্তু আমরা এখনো সংগ্রহ করতে না পারলে আমরা আশা করছি যে আমরা
টিকা পাবো। জি তো আমাদের বিষয়টা হচ্ছে যে এই লকডাউনের মধ্য দিয়ে মানুষকে যতখানি সম্ভব করোনার থেকে দূরে রাখা, সেই বিষয়গুলো কি হবে জানি না, কারণ এখন গ্রামে মানুষ ছুটছে এবং আরেকটি বড় ধরনের লকডাউন সামনে আসছে। আমার কথা হচ্ছে যে সরকারের পক্ষ থেকে স্মল স্কেলে হলেও কন্ট্যাক্ট ট্রেসিং এর ব্যাপারটি, এটা একটা জরিপ করে দেখা প্রয়োজন। সরকার না পারুক, যদি বেসরকারি সংস্থাগুলো বলে সেটার জন্য বলা উচিত। তো সরকার যে কথাটা বলছে যে তারা টিকা একসাথে নিয়ে আসলে সংগ্রহের কোনো ইয়ে নেই, যেমন রাশিয়ার 2 কোটি টিকা আসবে বলে এখন বেসরকারি একটি কোম্পানি মানে গণস্বাস্থ্যের পক্ষ থেকে বলা হচ্ছে তারা এনে দিতে পারবে। পররাষ্ট্রমন্ত্রী বলেছেন তারা বেসরকারি খাত দিয়ে আসবে না। কারণ প্রথমবার যে বেসরকারি খাত দিয়ে ভ্যাকসিনকে দিয়ে আনতে দিয়ে $1 করে টিকা দিয়ে, এটা যে একটা মানে উল্টো ফল হয়েছিল, সেটার অভিজ্ঞতা এটা সবারই জানা। তো আমার মনে হচ্ছে যে সরকারের এই করোনার সব বিস্তৃতি ঠেকানো এবং টিকা সংগ্রহ প্রচেষ্টা, এটার মধ্যে একটা সমন্বিত একটা প্রচেষ্টা প্রয়োজন আছে। জি ডক্টর শফিউল আলম ভাইয়া, আপনি যেটি শওকত মাহমুদ বললেন যে সমন্বয়ের অভাব বা কূটনীতির সংকট সবকিছু মিলে আপনি কি এটার সঙ্গে একমত? না, এটা আসলে দেখেন যে এখন আমি যদি ধরেন আপনি একটা ভালো কাজ করেছেন, আমি আপনার ভালো কাজের প্রশংসা যদি না করি, বা আমি যদি বলি যে না মজুমদার জুয়েল এটা করেনি, এটা এই কারণে হয়েছে, এটা তো আমি বলতেই পারি, এটা আমার দৃষ্টিভঙ্গি। তো এখন মানুষের কাছে এটা পরিষ্কার যে সরকার সফল হয়েছে, টিকা সংগ্রহ করতে সরকার সফল হয়েছে। এবং সেই যে বিভিন্ন পরাশক্তিগুলো যে আমাদেরকে টিকা দিতে চাচ্ছে, সেটাও কিন্তু সরকারের যোগাযোগেরই ফসল। কারণ সরকার যদি বসে থাকতো, সরকার যদি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে না চাইতো টিকা, সরকার যদি চীনের সাথে যোগাযোগ না করতো, সরকার যদি রাশিয়ার সাথে যোগাযোগ না করতো, সরকার যদি সিরাম ইনস্টিটিউটের সাথে যোগাযোগ না করতো, চুক্তি না করতো, তাহলে কিন্তু টিকা আমাদের জন্য আসতো না। মাঝখানে তো একটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল, কিন্তু সরকারের প্রচেষ্টার ফলে এই অনিশ্চয়তাটা দূর হয়েছে। এখন যেটির দিকে আমাদের মনোযোগ দেওয়া দরকার, সেটি হলো যে মানুষকে কিভাবে স্বাস্থ্যবিধি বজায় রেখে চলাচল করাটা নিশ্চিত করা যায়। কারণ হচ্ছে আমরা যেমন বিশেষজ্ঞরা যেটা বলছেন, আমি যদিও স্বাস্থ্য বিশেষজ্ঞ না, কিন্তু স্বাস্থ্য বিশেষজ্ঞদের কথা এবং আমাদের নিজেদের যে প্রাত্যহিক যে অভ্যাস বা প্র্যাকটিস, সেইটা থেকে একটা জিনিস পরিষ্কার, সেটা হলো যে আপনি যদি করোনা থেকে নিজেকে দূরে রাখতে চান, তাহলে টিকা দেয়া থাকলেও আপনাকে স্বাস্থ্যবিধি বজায় রাখতে হবে। জি অবশ্যই। কারণ সেই স্বাস্থ্যবিধি বজায় রাখার বিষয়গুলো কি, আপনি শারীরিক দূরত্ব বজায় রাখবেন, যারা মানুষের থেকে, অপরিচিত মানুষ থেকে বা মানুষ থেকে দূরে থাকবেন, কোলাহল থেকে দূরে থাকবেন, এবং আপনি মাস্ক পরবেন, বা আমরা সবাই মাস্ক পরবো আমরা যখন বাইরে যাব। এই মাস্ক পরাটা যাতে একটা সকলের জন্য একটা অভ্যাসে আমরা পরিণত করতে পারি, যে সেইটা যদি আমরা অভ্যাসে পরিণত না করতে পারি, তাহলে কিন্তু আমরা এই করোনা মহামারীটাকে ঠেকাতে পারবো। কারণ হচ্ছে যে বিশেষজ্ঞরা বলছেন যে মাস্ক হচ্ছে টিকার বিকল্পও হতে পারে, যে টিকা যতক্ষণ না পাওয়া যাচ্ছে, ইভেন টিকা পাওয়ার পরেও মাস্কের গুরুত্ব কমছে না। তো সেই মাস্ক পরাটাকে মানুষকে উৎসাহিত করা, এবং এই যে আমাদের মানুষের মধ্যে সচেতনতা কম, এই যে দেখেন এই যে লকডাউন শিথিল করা হয়েছে বা বিধিনিষেধ শিথিল করা হয়েছে, দলে দলে মানুষ বাড়ি যাচ্ছে। এখন সরকারের আপনার ইভেন মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বান সত্ত্বেও কিন্তু মানুষ তার যে বাড়ির টানে ছোটা, এটা যে আমাদের দীর্ঘ দিনের যে অভ্যাস, যে মানুষগুলোর যারা যাচ্ছেন তাদের পরিবার পরিজন ঢাকা শহরের বাইরে থাকে, তো তারা মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু জাতীয় সংসদে দাঁড়িয়ে একটা দুঃখ প্রকাশ করেছেন যে মানে এত অনুরোধ করার পরেও মানুষ গেল, মানে খুবই দুঃখজনক, এই কথার শব্দটা ব্যবহার করেছেন তিনি। হ্যাঁ, তো এই যে যাচ্ছে, এখন সে যাবে, এইটা থেকে আমাদেরকে নিশ্চিত হতে হবে যে কোনো পরিস্থিতিতেই মানুষ তার গ্রামের বাড়ি গিয়ে তার আত্মীয় পরিজনের সাথে ঈদ করতে চায়, এবং সেই করতে চাওয়ার মধ্যে ঝুঁকি আছে। এই যে দেখেন আপনি, এই যে পরিবহনে যাচ্ছে, পরিবহনে ঝুঁকিপূর্ণ অবস্থায় এসে যাচ্ছে। তারপরে এই যে আজকে কোরবানির জন্য তো আমাদেরকে গরুর হাট বসতে দিতে হবে, মানুষ কোরবানি দিবে। একটা মুসলিম, যে দেশের 90% মানুষ মুসলমান, সেখানে আপনি গরুর হাট বসতে দেবেন না, সেখানে আপনি মানুষকে ঈদ করার সুযোগ দেবেন না, এটা তো অসম্ভব কল্পনা। কিন্তু এই সুযোগ দেওয়ার মধ্য দিয়ে ঝুঁকি আছে। এই যে দেখেন
গরুর হাটগুলোতে মানুষের সমাগম হচ্ছে, অনেকেই স্বাস্থ্যবিধি মানছেন না, সেই কারণে করোনায় আক্রান্ত হচ্ছেন। এর জন্য কিছু মূল্য আমাদেরকে পরিশোধ করতে হবে। তো সেই মূল্যটা যাতে কম পরিশোধ করতে হয়, সেইটার জন্য সবাইকে সক্রিয় থাকা। স্বাস্থ্যবিধি ধরেন মানাটার প্রতি এই যে গরুর হাটের ব্যবস্থাপনায় যারা আছেন তারা যাতে মাস্ক পরাটা এনশিওর করেন, জি তারা যাতে স্বাস্থ্যবিধি বজায় রাখাটা এনশিওর করেন, মানুষ নিজেরাও যাতে সচেতন থাকে, স্বাস্থ্যবিধি বজায় রাখে, সেটার উপরে সেটা আসলে যাতে বেশি জোর ensure দিতে করা হবে যায়, এখন। তাহলে কিন্তু এই মূল্যটা কম পরিশোধ করতে জি হবে আমাদের। অবশ্যই। শওকত মাহমুদ, আজকে একটা প্রতিবেদন আমরা সব বিভিন্ন টেলিভিশনে প্রচার করেছি, সেটা হচ্ছে ডাকাতি, মানে ডাকাতি করে গরু সস্তায় ব্যাপারীদের কাছে বিক্রি করতো এবং ডাকাত দল পরে সেটি আবার বাজারে বিক্রি করা হতো আরও কম দামে, এবং সেই জন্য ট্রাক কিনে ফেলা হয়েছিল। এরকম একটি চক্রকে ধরা গেছে। এবং এর পাশাপাশি আরেকটা জিনিস সূত্র ধরিয়ে দিই, কারণ কদিন আগে ফেনীতে একটি ঘটনা ঘটেছে, আপনি জানেন যে একজন গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যা করে একজন বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা তিনি ট্রাক নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, সেটি তাকে এখনো পর্যন্ত ধরা যায়নি। কোরবানির সময় কিছু কিছু অপরাধমূলক তৎপরতার খবর আমরা পাই এবং পুলিশ বাহিনীও এই অপরাধগুলোকে শনাক্ত করে বা অপরাধ করতে পারে। আমার ধারণা যে পুলিশ ইউনিট, আমি আমার সংখ্যাটা হয়তো আমার ঠিক কিনা জানি না, এত বড় বাহিনী, সেই তুলনায় আমি মনে করবো যে অপরাধের যে বিস্তৃতি সেটার মোকাবিলায় কিন্তু আমার তুলনামূলকভাবে আমরা মনে করি যে আরো বেশি সক্রিয় হওয়া উচিত। বিশেষ করে এই সময়ে যেখানে কোরবানির গরুকে নিয়ে সারা দেশে একটা বড় ধরনের ব্যবসা হয়। আমরা দেখেছি গরুর চুরির ক্ষেত্রে, চামড়ার ছিনতাইয়ের ক্ষেত্রে গত বছরও কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে। তো এবার আমরা দুটি ঘটনা দেখেছি, একটি হচ্ছে জাল টাকা একটি গ্রুপকে ধরা হয়েছে, আরেকটি এই গরুর বিষয়ে। কিন্তু কথা হচ্ছে যে বিভিন্ন জায়গায় যারা প্রভাবশালী, বিশেষ করে শাসক দলের ছত্রছায়ায় যারা থাকে, তারা এই এই অপরাধগুলোর সঙ্গে জড়িত। তো আমরা আশা করব যে এটা ভালো তৎপরতা, কিন্তু এই যে চাঁদাবাজির ঘটনাটি ঘটছে কিনা জি, এটাও কিন্তু একটু দেখার প্রয়োজন আছে। সেই জায়গায় চাঁদাবাজি হচ্ছে এবং গরু ঢাকা আনার ক্ষেত্রে একটা বেপরোয়া তৎপরতা হচ্ছে, যেহেতু উত্তরাঞ্চলে একটা বন্যার একটা প্রাদুর্ভাব আছে, এখানে উত্তরাঞ্চল থেকে আনা হচ্ছে এবং দাম কম দিয়ে হয়তো বাইরের ব্যবসাটা নিয়ে আসছে। কিন্তু চাঁদাবাজির এই যন্ত্রণা আছে, যদিও পুলিশের প্রধানের পক্ষ থেকে বলা হয়েছিল যে চাঁদাবাজি করলে সাথে সাথে ধরা হবে। আমরা সংস্থা বিশেষ করে পুলিশ সক্রিয়। জি, আপনি শওকত মাহমুদ পুলিশের কথা যেহেতু বললেন, আমি এই সূত্র ধরে আমি শফিউল আলম ভাই আপনার কাছে জানতে চাই যে এই কোরবানির ঈদের শুরু হওয়ার, মানে গরুর হাট শুরু হওয়ার আগে তিনি একটি শব্দ ব্যবহার করেছিলেন যে গরুর বাহী ট্রাক কোথাও আটকানো যাবে না। তার মানে পুলিশ সদস্যদের লক্ষ্য করে তিনি বলেছেন, এটি একটি সিগনিফিকেন্ট কিন্তু। হ্যাঁ, এটা তো ধরেন এই যে কোরবানির সময়ে কোরবানির ট্রাক যখন বিভিন্ন জায়গা থেকে আসে, এই যে দুষ্কৃতিকারীরা, ইভেন পুলিশ প্রশাসনের কোনো কোনো সদস্য যারা রাস্তায় ডিউটি করেন, তারা সেই ট্রাকগুলো থেকে চাঁদা আদায় করার চেষ্টা করেন। তো সেইটাকে মাথায় নিয়েই পুলিশ প্রশাসন কিন্তু এবার সক্রিয় হয়েছে, তৎপর হয়েছে। এবং আজকে যে আপনাদের নিউজে যেটি দেখলাম যে ট্রাক সহ ডাকাত দল আটক করেছে, এটা আমার কাছে একটা অভিনব মনে হয়েছে যে ডাকাতি করার জন্য একেবারে ট্রাক কিনে ফেলেছে। তো যাই হোক, তারা ধরা পড়েছে এবং পুলিশ যদি সারা দেশে সতর্ক থাকে, তাহলে গরুবাহী ট্রাক থেকে চাঁদাবাজি এবং গরুবাহী ট্রাক নিয়ে ব্যাপারীরা বিপদে পড়বেন না, সেটা আমরা আশা করব। কিন্তু এই ধরনের অপরাধ প্রবণতা ঘটার সম্ভাবনা থাকবে, সেই জন্য পুলিশের সতর্কতা এবং যারা এই ধরনের ব্যবসার সাথে জড়িত আছেন তাদের নিজেদের সতর্কতা, প্রত্যেকের সতর্কতাই হবে আপনার এর থেকে পরিত্রাণের উপায়। তবে সর্বোপরি পুলিশের কঠোর অ্যাকশনটা খুব জরুরি, যাতে ব্যাপারীরা বিপদে না পড়েন, গরু যাতে নির্বিঘ্নে বিভিন্ন হাটগুলোতে পৌঁছায় এবং মানুষ যাতে সুন্দরভাবে তাদের ঈদ পালন করতে পারে এবং কোরবানি প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারে, সেই আশাবাদ ব্যক্ত করতে চাই আপনি। জি, আরেকটা জিনিস আমি যেটা শওকত মাহমুদকেও বললাম যে ফেনীর একটি ঘটনা আপনার নিশ্চয়ই মনে আছে, 3-4 দিন আগের ঘটনা। একজন ওয়ার্ড কাউন্সিলর তিনি নিজে গুলি করে হত্যা করেছেন একজন গরু ব্যবসায়ী, কিশোরগঞ্জের গরু ব্যবসায়ী। তিনি ফেনীতে নিয়ে যাচ্ছিলেন, তিনি ধরা পড়েননি এবং তিনি শেষ পর্যন্ত জানা গেল হাইব্রিড, মানে একসময় যুবদল করতেন, গত 2 বছর আগে আওয়ামী লীগে যুক্ত হয়ে সে রীতিমতো নেতা হয়ে গেছেন। তাকে এখন পর্যন্ত ধরা যায়নি, পুলিশ ধরতে পারেনি। এবং আমি বললাম যে এটা পুলিশের ব্যর্থতা, কারণ একজন হত্যাকারী
যিনি হত্যা করেছেন তাকে ধরা যাবে না বা ধরা সম্ভব হবে না, এটা আমরা বিশ্বাস করি না। যেখানেই পালিয়ে থাকুন পুলিশ যদি তাকে ধরে জনসমক্ষে জানানো, তাকে গ্রেপ্তার করা হয়েছে, আইনের সুপর্দ করা হয়েছে। জি, শফিউল আলম ভূঁইয়া। আপনি দেখবেন যে যেখানেই এই ধরনের অপকর্মের ঘটনা ঘটেছে অনেক ক্ষেত্রেই কিন্তু এরা হাইব্রিড বলতে ধরেন ভিন্ন দল থেকে আওয়ামী লীগে এসেছে। কারণ আমাদের দেশে একটা প্রবণতা হচ্ছে যারা অপরাধ প্রক্রিয়ার সাথে জড়িত থাকে তারা কিন্তু সুযোগ বুঝে সরকারি দলে যোগ দেয়, এবং তাদের যোগ দেওয়ার উদ্দেশ্যটাই হচ্ছে তাদের এই অপরাধ কর্মটা পরিচালনা করা। কিন্তু সাম্প্রতিক সময়ে কিন্তু সরকারি দলে যোগ দিয়েও কিন্তু রক্ষা পাচ্ছে না অপরাধীরা কিন্তু আইনের আওতায় আসছে। এই যে গুলি করেছে বা যে এখনো পলাতক আছে, আমার ধারণা সেও অচিরেই ধরা পড়বে যদি পুলিশ সক্রিয় থাকে। কারণ আগের চাইতে কিন্তু পুলিশ অনেক বেশি সক্রিয়, অপরাধীদের গ্রেফতার হওয়ার পরিমাণ আগের চাইতে অনেক বেড়েছে, এবং এখন আদালতে যদি তাদের বিচার কার্যটা যথাযথভাবে সম্পন্ন হয় তাহলে অপরাধ প্রবণতা, অপরাধের পরিমাণ কমে আসবে। কারণ অপরাধ বিভিন্ন সমাজে সংঘটিত হয়। গুরুত্বপূর্ণ বিষয় হলো যে সেই অপরাধ দমনের ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিচারালয় এগুলো কি ধরনের ভূমিকা পালন করে। তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি সক্রিয় থাকে এবং বিচার কার্য যদি সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তাহলে এই ধরনের অপরাধ প্রক্রিয়া কমে আসবে, এবং মানুষের মধ্যেও কিন্তু এই ধরনের অপরাধীদের ব্যাপারে সচেতনতা বাড়বে এবং অপরাধ প্রক্রিয়া নিয়ন্ত্রণে আসবে। জি, তো অবশ্যই আমরাও সেটা আশা করছি যে এবং খুব শীঘ্রই যেন এই অপরাধীরা ধরা পড়ে এবং অপরাধ প্রবণতা কমে আসে, সেটি যেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুব শীঘ্রই কোনো রকম উদ্যোগ নিতে পারে। অধ্যাপক ডক্টর শফিউল আলম ভূঁইয়া, আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দিয়েছেন। শওকত মাহমুদ, আপনাকেও ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণের আজকের আয়োজন। বিবিসির সঙ্গে থাকুন।